ঘটনার সময়কাল জুন 2022। উৎসবের নাম করে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে 2.25 লাখ টাকা তোলেন। উদ্দেশ্য স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং মুক্তিমেলার আয়োজন। সেই টাকা 165 জন প্রধান শিক্ষকের কাছ থেকে সরাসরি গ্রহণ করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবক মহলে ক্ষোভ সৃষ্টি হলে উপজেলায় দেখা দেয় অসন্তোষ। সাংবাদিকদের জেরার মুখে স্বীকারও করেন নূর মোহাম্মদ টাকা নেয়ার কথা। এই ডিসিশনটা নেওয়া কি অপরাধটা কি? না ঠিক হয় না, এটা ঠিক। প্রতিবেদন জিজ্ঞেস করে দেন, কোনো টাকা আমার ইউটিউবের কাছে নেই। স্থানীয় গণমাধ্যম কর্মীদের ধারণ করা সেই ভিডিও ফুটেজে উঠে আসে আরও কিছু সত্য। নূর মোহাম্মদ নিজ মুখেই বলেন, উপজেলা শিক্ষা অফিসের অধীনের ক্লাস্টার কর্মচারীরাই টাকা সংগ্রহ করেছে। পুরো বিষয় তত্ত্বাবধান করে সরকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ। আচ্ছা, আমাদের স্কুল তো 165টা, কতগুলি কাছ থেকে নিয়ে নিয়েছিলেন? এটা আমার কাছে আসলে হিসাব আসলে তার আগেই তো আমি বললাম না, হিসাবটা কাদের কাছে ছিল? ক্লাস্টার অফিসারের কাছে ছিল। একটি নয়, দুটি নয়, নূর মোহাম্মদের বিরুদ্ধে এমন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ফর্দ বেশ লম্বা। 2022 সালে উপজেলা শিক্ষা কর্মকর্তা থাকা অবস্থায় তিনি শ্রীপুরে কেনেন একাধিক সম্পত্তি। ওনার এই ময়মনসিংহ জেলাতে বাড়ি আছে, ওনার মিরপুরে বাড়ি আছে, উনি আমাদের শ্রীপুরে জমি কিনতেছে, সেখানে জমি কিনতেছে, তার পেশা গোপন করতেছে। কি গোপন করতেছে? বলতেছে পেশা ব্যবসা। সে বলতো খুব ক্ষমতাধর লোক, এভাবে পরিচয় দিত এবং তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারতো না, এরকম বিভিন্ন হুমকি টুমকি দিত। সম্পত্তি কেনার সময় সরকারি কাগজপত্রে নূর মোহাম্মদ নিজের পরিচয় দেন ব্যবসায়ী হিসেবে। সরকারি চাকুরি বিধি বলছে এমন কাজ গর্হিত অপরাধ, আর এই অপরাধ প্রমাণিত হলে অভিযুক্ত সরকারি কর্মচারীর চলে যেতে পারে চাকরিও। কিন্তু বাস্তবতায় তেমন কিছুই ঘটেনি। একটা সরকারি চাকরি করছেন, এর বাইরে যে আরেকটি চাকরি করবেন সেটা তিনি করতে পারেন না। সরকারি কর্মচারীরা তারা সরকারের অনুমতি নিয়ে এটা করতে পারেন। এরকম সরকারি কর্মচারী 3য় শ্রেণী 4র্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে সরকার এরকম অনুমোদন দিতে পারে। আর একটা হলো যে ওনার আত্মীয় স্বজন কেউ যদি ব্যবসা করতে চান তার অধিক্ষেত্রে করতে পারবেন না, সেটার জন্য সরকারের অনুমোদন লাগবে। যদি কোনো কর্মকর্তার আত্মীয় স্বজন এটা করতে পারেন, বাট কর্মকর্তা এটা করতে পারবেন না। আপনি যদি সরকারের অনুমতি না নিয়ে ব্যবসা বাণিজ্য করেন ওই এলাকায়, যে এলাকায় আপনার কাজ, অথবা আপনার আত্মীয় স্বজন যদি ব্যবসা বাণিজ্য করে, অথবা আপনি যদি অন্য একটা কাজে থাকেন, সেটা আইনের চোখে অপরাধ এবং এই অপরাধের জন্য ডিপার্টমেন্টাল প্রসিডিংস হবে এবং অপরাধ প্রমাণিত হলে যথাযোগ্য শাস্তি দেওয়ার সুযোগ আছে। তদন্তে নামি আমরা। জানা গেল 2024 সালের ডিসেম্বরে ওই বিষয়ে পুনঃতদন্তের চিঠি ইস্যু হয়, তবে পরদিনই তা স্থগিত করে অধিদপ্তর। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে নতুন করে তৃতীয়বারের মতো তদন্তের চিঠি জারি হয়। শুরু হয় তদন্ত, দফায় দফায় সাক্ষ্য প্রমাণ নেন তদন্ত কর্তৃপক্ষ। কিন্তু তারপরে ঘটে একেবারেই অবিশ্বাস্য এক ঘটনা। অভিযোগকারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে 19 মে চিঠি পাঠায় অধিদপ্তর। অধিদপ্তরে গিয়ে সেই চিঠির স্বাক্ষরদাতা সহকারী পরিচালকের মুখোমুখি হই আমরা। জানতে চাই কি ঘটেছে আসলে। এই তদন্তটা মূলত তদন্ত শাখা যেটা আছে আমাদের, তদন্ত শাখার রিপোর্টের প্রেক্ষিতে আমরা জাস্ট টিচারদের কাজটা যেহেতু পলিসি, আমি বলি তদন্ত, আমাদের এখানে তদন্ত সেল আছে যারা কর্মকর্তাদের তদন্ত বিষয়ে কাজ করে, আর আমাদের এখানে শুধুমাত্র শিক্ষকদের কাজগুলি হয়, পলিসি অপারেশন বিভাগ, এটা শিক্ষকদের কাজ। এখন যেহেতু এখানে শিক্ষক রিলেটেড তদন্ত সেল, আমাদের এই ইউনিটটা দিয়েছে তদন্ত সেল, এটা দেখেন প্রাসীয় তদন্ত শৃঙ্খলা শাখার ইউনিট, তারা আমাদেরকে এটা জানিয়েছে, আমরা তদন্ত সেলের ইউনিটের প্রেক্ষিতে তাদের ব্যবস্থা নিতে বলেছি। তার পরামর্শ মেনে যায় তদন্ত শৃঙ্খলা শাখায়, যারা কোনো অনিয়ম কিংবা দুর্নীতির তদন্তের পর ব্যবস্থা নেওয়ার দায়িত্বে নিযুক্ত। এটা তো তদন্তকারী কর্মকর্তা যা দেয় সেটার উপরই করে। এটা 2 দফা তদন্ত হয়েছে। 1 দফা তদন্ত আমরা যখন তদন্তকারী কর্মকর্তাকে দিই কবির উদ্দিনকে, তখন বলে যে না, তদন্ত কর্মকর্তা চেঞ্জ করে সাজ্জাদ হোসেনকে দেন, তখন সাজ্জাদ হোসেনকে দেয়। সাজ্জাদ হোসেন তদন্ত করে যেটা দিয়েছে আমার যেটা মনে পড়ে, সেই প্রেক্ষিতে ফাইল উপস্থাপন হয়েছে। এটা সবচেয়ে ভালো হতো আমি যদি তদন্ত করতাম, তাহলে বিষয়ের ভিতরে সেটা বলতে পারতাম। আমি তো আসলে তদন্ত করি নাই যখন, এই জন্য এই 7 জন শিক্ষকের বিষয়ে আমার কথা বলা অযৌক্তিক হবে। কারণ আমি তো তদন্ত করেছেন
সাজ্জাদ হোসেন বলতে পারবো, ওনাদের তো বক্তব্য ধারণ করা হয়েছে। তবে তদন্ত কর্মকর্তা জানালেন তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছেন তিনি এও জানালেন তার দায়িত্ব কেবল তদন্ত করা, সিদ্ধান্ত নেন ঊর্ধ্বতনরা। শিক্ষকের বিভাগীয় ব্যবস্থাটা আলাদা ডিভিশন কাজ করে, এটা তারা হয়তো এটা বিষয়টা বুঝবে। আমার কাজ যেটুকু ছিল প্রত্যেকে তো আপনার আমার জুরিসডিকশন কতটুকু, আমাকে শুধুমাত্র তদন্তটা করে রিপোর্টটা দেওয়া, এই পর্যন্ত আমি শেষ আমার দায়িত্ব। পরবর্তীতে এটার উপরে কি হবে না হবে, আবার নতুন তদন্ত হবে কিনা, এই তদন্তটাকে বাতিল করে দিবে কিনা, আবার অথবা এই তদন্তের উপরে ফার্দার কোনো অ্যাকশন নেওয়া হবে, এটা আলাদা অথরিটি। এটা মিনিস্ট্রি আপনার এটা তো মিনিস্ট্রিতে ওই অভিযোগের বিষয়টা ওখান থেকে মন্ত্রণালয় থেকে। অধিদপ্তরে কোনো প্রশ্নেরই উত্তর মিলছিল না, তাই চিঠির সিদ্ধান্তের বিষয়ে জানতে এবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আমরা তদন্ত প্রতিবেদন যাচাই বাছাই করেছেন এমন একজন অতিরিক্ত সচিবের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাই। সাক্ষাৎকার দিতে রাজি না হলেও তিনি নিশ্চিত করেন অভিযোগকারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো চিঠি কিংবা নির্দেশনা মন্ত্রণালয় দেয়নি। আবারও তদন্ত কর্মকর্তা সাজ্জাদের কাছে যাই আমরা। মন্ত্রণালয় তদন্তাধীন বিষয়ে আগাম কোনো সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার তাদের আছে কিনা তা জানতে চাওয়া হয়। এবার উত্তর আসে এই চিঠির বিষয়ে কিছুই জানা নেই তার। এই চিঠির বিষয়ে তো আমি বলতে পারছি না, কেন এই চিঠিটা তো আমি বা আমার দপ্তর বা আমার এই ডিভিশন থেকে হয়নি। এবং এখানে একটা সূত্র আছে, এই যে দেখেন কোন সূত্র, তদন্ত শৃঙ্খলা শাখার একটা স্মারক নম্বর। তার মানে মাহফুজাও এককভাবে করার কোনো কথা না, মাহফুজা করেছে এই রেফারেন্সে। এই রেফারেন্সটা কোত্থেকে আসলো, এটা ওইটা তদন্ত শৃঙ্খলা, মানে এটা রিপোর্টার গন্তব্য হলো মন্ত্রণালয় এবং সিদ্ধান্ত আসবে ওইখান থেকে। মাঝখান থেকে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছাড়া বা এছাড়া অন্য মাঝখান থেকে কেউ কিছু করার কোনো মানে ডিসাইসিভ কোনো কিছু করার কথা না। তদন্ত শৃঙ্খলা শাখার কর্মকর্তা আব্দুর রাজ্জাককে কক্ষে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করি। প্রথম দিন নানা অজুহাত দিলেও এবার জানান কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কথা বলবেন না তিনি। স্যার, আমি কিছু তথ্য জানতে চাচ্ছি, তথ্যের বিষয়টা আমাকে সহযোগিতা করবেন। আমি কোনো তথ্য দিতে পারবো না স্যার। মন্ত্রণালয় থেকে বলছে যে তারা কোনো তদন্ত শেষ করেননি, তা করে নাই, তারপর আপনারা কিভাবে তদন্তর চিঠি দিলেন? মন্ত্রণালয় শুনেন, এটা আমি বললাম তো দিদি মহোদয়ের নির্দেশনা ছাড়া আমি কোনো বিষয়ে কথা বলতে পারবো না। স্যার, আমি আপনার বলছি এটা আমার জন্য সমস্যা হয়েছে না। স্যার, আপনি ক্যামেরার সামনে কথা বলা, ওদিকে ক্যামেরার সামনে বলেন না। হোক যেভাবেই হোক আমি তথ্য দিয়ে কোনো বিষয়ে কথা বলতে পারবো না। অধিদপ্তরের মহাপরিচালক দেশের বাইরে থাকায় জানা সম্ভব হয়নি দুর্নীতির অভিযোগ থেকে কর্মকর্তাদের দায় মুক্তি দিয়ে উল্টো দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষকদের বিপদে ফেলার এই প্রক্রিয়ায় ঠিক কারা জড়িত। সংশ্লিষ্টরা কথা বললেন না সরাসরি, তবে জানলাম শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো চিঠি দেয়নি মন্ত্রণালয়। উল্টো প্রতিবেদনে যথেষ্ট প্রমাণের অভাবে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি বিধি অনুযায়ী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অধিদপ্তরের নয়, কেবলমাত্র মন্ত্রণালয়েরই। তাহলে প্রশ্ন হলো, 7 শিক্ষক অভিযোগ করার দায়ে শাস্তির নির্দেশ দেওয়া হলো কোন এখতিয়ারে? আর সেই চিঠিতে অধিদপ্তরের ছিল ছাপ পড়ে ইস্যু হলো বা কিভাবে? দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।